নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি বাংলা বলছে। একের পর এক গণপিটুনির ঘটনা ঘটে চলেছে রাজ্যের বিভিন্ন জায়গায়, এবং এই ক্রোনোলজিতে এমনই ছবি দেখা যাচ্ছে যেখানে গণপিটুনিতে গ্রেফতার করা হচ্ছে একাধিক জনকে। এই মৃত্যুর ঘটনা কেন? নিয়ম আইন শৃঙ্খলার সব থাকার পরও কেন আইন কানুনকে নিজেদের হাতে তুলে নিচ্ছেন সাধারণ মানুষ? যে ঘটনাই ঘটে থাকুক না কেন, পর পর রাজ্যে এই রকম গণপিটুনির ঘটনা, সেটা বউবাজার হোক, সল্টলেক হোক, ব্যারাকপুর হোক, বারাসত হোক, বনগাঁ হোক, বিভিন্ন জায়গায় এই ঘটনার সামনে আসার পর চিন্তা কিন্তু শুরু হয়েছে। আমি শুরুতেই একবার দেখাবো কবে থেকে এবং কোথায় কারা কারা এই ঘটনায় যুক্ত, কতজনকে পুলিশ গ্রেফতার করে তার প্রতি অ্যাকশন নিয়েছে। গুজব, তারপরেই গণপিটুনি। 21/6/2024 বারাসতে ছেলে ধরা গুজবে গণধোলাই, গ্রেফতার 17। বউবাজার, তারকেশ্বর, ঝাড়গ্রাম খাপ পঞ্চায়েতে মহিলাকে মারধরে তোলপাড়। 22 তারিখে অশোকনগরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে গণপিটুনি, গ্রেফতার 5। তারপরে ওই দিনই ব্যারাকপুরের মোহনপুরে ছেলে ধরার সন্দেহে গণপিটুনি, গ্রেফতার 3। তেইশ তারিখ অর্থাৎ 23/6/2024 বনগাঁতে ছেলে ধরার সন্দেহে ভবঘুরেকে গণপিটুনি। এই ঘটনায় গ্রেফতার করা হয় 6 জনকে। গাইঘাটা ছেলে ধরা সন্দেহে যুবককে মারধর। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করে পুলিশ। 24 তারিখ গোপালনগরে ছেলে ধরার সন্দেহে আবারও ভবঘুরেকে গণপিটুনি। ঘটনায় গ্রেফতার করা হয় 1 জনকে। পেট্রাপোল ছেলে ধরার সন্দেহে মানসিক ভারসাম্যহীনকে গণধোলাই। 27 তারিখের ঘটনা। 28 তারিখে বউবাজারে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু। 29 তারিখ সল্টলেক মোবাইল চুরির অপবাদে গ্রেফতার 3। একদিকে একের পর এক এই গণপিটুনির ঘটনা, তারই মধ্যে অর্থাৎ আজ থেকে নতুন আইন ব্যবস্থা, অর্থাৎ ব্রিটিশ জমানায় যে ভারতীয় দণ্ডবিধি সহ 3 আইন আজ থেকে অতীত। এই বিতর্ককে পিছনে ফেলে রেখে যে ঘটনা প্রবাহ সামনে আসছে, তাতে বিরোধীরা অবশ্যই তারা প্রতিবাদ দেখিয়েছেন। কলকাতা হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও তারা কিন্তু প্রতিবাদ দেখিয়েছে। তাই দেশ জুড়েই চালু ভারতীয় দণ্ড ন্যায় সংহিতা নতুন আইনে কোথায় বিতর্ক থাকছে, এটা যেমন একটা প্রশ্ন, সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে রাখছি। দেশ জুড়ে নয়া ফৌজদারি আইন, বিতর্ক, সমালোচনা, জল্পনা। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলির তীব্র আপত্তিকে উপেক্ষা করেই দেশ জুড়ে চালু 3 নয়া ফৌজদারি আইন। গত বছর ডিসেম্বরে কোনো রকম আলোচনা ছাড়াই 3 আইন সংক্রান্ত বিল সংসদে পাশ হয়ে যায়। বিলে সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই থেকেই বিতর্কের সূত্রপাত। বিতর্কিত এই 3 আইন: ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। নতুন আইনে উল্লিখিত অপরাধ, শাস্তি নিয়ে প্রশ্ন অনেক। কেন বিতর্ক? কেন সুর চড়াচ্ছেন বিরোধীরা? কোন কোন ধারা নিয়ে আপত্তি? ন্যায় সংহিতার 172-এর 2 ধারায় কোনো রকম ওয়ারেন্ট ছাড়াই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে পুলিশ।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 187(2) ধারায় পুলিশি হেফাজতের সময়সীমা 14 থেকে বাড়িয়ে 40 দিন করা হয়েছে। 197 ধারা অনুযায়ী ভুল তথ্য প্রদানকারী অপরাধী হিসেবে চিহ্নিত হবে। 150 ও 152 ধারা অনুযায়ী কোনো ব্যক্তির গণতান্ত্রিক অধিকার দেশের সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক প্রমাণিত হলে সেই নাগরিক অপরাধী হিসেবে চিহ্নিত হবেন। সন্ত্রাসবাদী যুক্ত অভিযুক্তদের প্যারোলে মুক্তি নয়, গণপিটুনির ঘটনায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। বিতর্কিত 3 আইনের বিরোধিতায় দেশ জুড়ে বিক্ষোভের আঁচ, সরব বিরোধীরা। এ রাজ্যে বার কাউন্সিলের তরফে কর্মবিরতির ডাক। নতুন আইন একটা কঠোর এবং দানবীয় আইন। এই আইনে পুলিশ রাজ কায়েম হবে, পুলিশের হাতে অপারেশন ক্ষমতা আসবে। রাষ্ট্রের বিরুদ্ধে কোনো যদি কণ্ঠস্বর ওঠে তাহলে রাষ্ট্র তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেবে। এই আইন শুধু অগণতান্ত্রিক অসাংবিধানিক নয়, এই আইন মানুষের বাক স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতা হরণকারী। When you tinker with the law by one comma full stop, it gives an opportunity to a clever prosecution lawyer or a clever defense lawyer to say all the 100 years and 200 years of case law on that provision has been changed by the change of a comma full stop. So if you make cosmetic changes to 3 basic laws like IPC, CRPC and Evidence Act, the new Sahitas, you are giving an opportunity to increase arrears tremendously, and that is what I am worried about. নয়া আইনে দ্রুত বিচার দেওয়ার আশ্বাস। कई जगह पे हमने समय को कम कर कर बाध्य कर कर हमने जल्दी से न्याय मिल पाए इस दिशा में काम किया है। এখনই আইন বলবৎ না করে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন তিনি। সব বিতর্ককে সরিয়েই সোমবার থেকে দেশ জুড়ে কার্যকর নয়া 3 ফৌজদারি আইন। নতুন ফৌজদারি আইনের তদন্ত প্রক্রিয়া কি সত্যিই দ্রুত হবে, নাকি পুলিশের হাতে অতিরিক্ত ক্ষমতা গণতন্ত্রের বিপদ ডেকে আনবে, জানিয়ে তুমুল রাজনৈতিক তরজা। কলকাতা টিভি। আজকে এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করছি বাংলা বলছেতে। আমার সঙ্গে আজকে যারা অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। বিজেপির বক্তা রয়েছেন সর্বরী মুখার্জি, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে কংগ্রেসের বক্তা রয়েছেন অনিন্দ রায়চৌধুরী, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী অচিন্ত বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি বাংলা বলছেতে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছে আপনার সঙ্গে। একে তো এই গণপিটুনির ঘটনা, একাধিক গ্রেফতার এবং এই মৃত্যু কি প্রমাণ করছে? খাপ পঞ্চায়েত কি সত্যি আমাদের আইন শৃঙ্খলার ঊর্ধ্বে? তারা নিজেদের হাতে যেভাবে আইনকে নিয়ে নিচ্ছে, সেটা কি সুস্থ স্বাভাবিক সমাজ ব্যবস্থার লক্ষণ? অন্যদিকে সুস্থ গণতন্ত্রের লক্ষণ কি এটাই যে ব্রিটিশ জমানার ভারতীয় দণ্ডবিধি সহ 3টে আইন আজ থেকে অতীত? এই বিতর্ক তো চলছিলই বহু সময় থেকে। গত ডিসেম্বরে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে 146 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছিল। ঠিক সেই সময় ডিসেম্বরে এই 3টি আইনকে পাস করানো হয় বিরোধী শূন্য সংসদে। খুব স্বাভাবিকভাবে বিরোধীরা সেই ইস্যুতে এবার আরো বেশি সুর চড়াচ্ছে, কারণ জনাদেশ তাদের দিকে অনেকটাই বেশি আকারে রয়েছে। তাই আজকের আলোচনার শুরুতেই আমি এই আইন, যা দুটো বিষয়ের মধ্যেই খুব গুরুত্বপূর্ণ, তা বদল হোক কি না হোক, তার গুরুত্বটা এখনো আমাদের গণতন্ত্রের মধ্যে কতটা অপরিসীম সেটা আলোচনা করাটা খুবই জরুরি। আমি শুরু করছি তাই আইনজীবী অচিন্ত বন্দ্যোপাধ্যায়কে দিয়েই। আপনার কাছ থেকে আমার একটা বিষয় পরিষ্কার হওয়ার, যে এই যে গণপিটুনি যেটা রাজ্যে পরপর এই ঘটনাগুলো একটা দৃষ্টান্ত রাখছে, দ্বিতীয়ত হচ্ছে এই গণপিটুনিতেই সর্বোচ্চ সাজা পরিবর্তিত হয়েছে এই নয়া আইনে। একটু যদি আপনি বিশ্লেষণ করে বলেন। দেখুন, গণপিটুনি সবসময় নিন্দনীয় যদি সত্যিকারের গণপিটুনি হয়। আপনাকে দেখতে হবে একটা জিনিস, যখন আপনি গণপিটুনি বলে সেটাকে অভিহিত করবেন, রিয়েল রিজনটা তার পিছনে কি হয়েছে বা কেন হয়েছে। যে কোনো ক্ষেত্রেই মারধর কোনো কিছু আইন শৃঙ্খলার বাইরে গিয়ে কিছু হলে পরে অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে আমি দেখেছি আজকের দিনে যে অবস্থা, যে খুব লাইটলি শব্দগুলোকে ব্যবহার করা হয়। মব লিঞ্চিং কখন হয়, কিভাবে হয়, একটা তাৎক্ষণিক বহিঃপ্রকাশ। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি কিন্তু অপরাধটার মাত্রা না কমিয়েই বলছি। তাৎক্ষণিকভাবে যখন কোনো চোর ধরা পড়ে বা দেখা গেল যে এটা হয়েছে, সাধারণ মানুষ আজকে এমন কোণঠাসা, তারা তাদের ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। না, এটা মাথায় রাখার কারণটা কি? তারা পুলিশ প্রশাসনের উপর থেকে ভরসা হারিয়েছে, নাকি তাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা নেই? ব্যাপারটা বলি, আমাদের এই যে পুলিশ প্রশাসন, সরকার যেগুলো বলছেন, সব তো আইডিয়ালিস্টিক কন্ডিশন। আজকে আপনি বলতে পারেন যে আমাদের সবাইকার সিভিক সেন্স এমন যে কেউ কোনো অন্যায় করবে না, চুরি, ডাকাতি, মারপিট, খুন, জখম এ সমস্ত হবে না। এই আইডিয়ালিস্টিক কন্ডিশনে তো আমরা নেই। বাস্তবে আমরা তার থেকে অনেক দূরে আছি। কারণ এই জায়গাগুলো যদি থাকতো, তাহলে দেশে পুলিশের প্রয়োজন হতো না, বিচার ব্যবস্থার প্রয়োজন হতো না। দেশে অপরাধ হবে, অপরাধ হওয়ার কারণ, তার প্রথম এবং প্রধান কারণ অর্থনৈতিক অসাম্য এবং আপনার রোজগারের রাস্তা না থাকা। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। একটা মানুষ কখন চুরি করে বলুন? যদি তার কাছে তার লাইভলিহুডের জন্য সহজে কোনো রাস্তা থাকে চুরি বাদ দিয়ে, যে সে চাইলেই তার শ্রম বিক্রি করতে পারবে, তাহলে কখনো সে চুরির দিকে যাবে না। সেটা পরে একটা দৃষ্টিভঙ্গি যে সে স্বভাবে করছে না অভাবে করছে। একটা কথা এটাই, এটা মূল প্রশ্ন। কিন্তু স্বভাবটা, কেউ জন্ম থেকে তো ক্রিমিনাল হয় না, কেউ জন্ম থেকে চোর হয়ে, মানে এটাই আমাদের লড়াইটা অপরাধের বিরুদ্ধে, অপরাধীর বিরুদ্ধে নয়। আমি অনিন্দ্য রায়চৌধুরীর কাছে আসছি, কংগ্রেসের বক্তা, তিনি নিজেও একজন আইনজীবী। আইনজীবী হিসেবেই এই বিষয়ের যদি আপনি উত্তর দিতে চান, যে এই যে বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন, তাদের উপর কি মানুষের একেবারেই ভরসা, বিশ্বাস সব হারিয়ে যাচ্ছে? আবারও এই যে দণ্ডবিধি নতুন এসেছে, তাতে পুলিশের হাতে কিন্তু বর্ধিত ক্ষমতা দেওয়া হচ্ছে, তো সব মিলিয়ে দুটো বিষয় কোথায় দাঁড়াচ্ছে? না, এখন প্রশ্ন হচ্ছে, দেখুন, আগে আমার যিনি পূর্ববর্তী বক্তা তিনি বলছিলেন অভাব আর স্বভাবের প্রশ্ন এলো। অ্যাকচুয়ালি গব্বর সিংয়েরও কোনো পরিবার ছিল না, কোনো গব্বর সিং ডাকাতি করতে। অতএব এটা সবসময় যে অভাবে করে লোকে না, স্বভাবেও করে। এটা একটা হিংসার একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। আমি মব লিঞ্চিংয়ে পরে আসছি, তার আগে আপনি এই আইনটা নিয়ে বলছেন। এই আইনটা হচ্ছে কালা আইন একটা, যে কালা আইন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় লাগু করার চেষ্টা করা হচ্ছে। কেন কালা আইন বলছি? ভারতবর্ষের বুকে যদি আইন একটা বাড়িটার নাম হয়, তাহলে সেই বাড়িটার নাম হচ্ছে সংবিধান। ভারতবর্ষের সংবিধান যে আর্টিকেল তৈরি করেছে এবং যে ফান্ডামেন্টাল রাইটস তৈরি করেছে, এই ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 19 ধরুন, আর্টিকেল 21 বলুন, আর্টিকেল 14 বলুন, সেই আইনের সাথে আজকের যে আইন প্রণয়ন হচ্ছে, সেই আইনের সাথে কিন্তু সংঘাত বা কনফ্রন্টেশন তৈরি হচ্ছে। এই কারণে তৈরি হচ্ছে, আমরা দেখেছি ডিফেন্সের অ্যাডভোকেট যারা ডিফেন্স করি বা যারা আসামির পক্ষে দাঁড়ায়, তাদের হাতটা অনেক দুর্বল করে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা ইকুয়ালিটি ফর ল এবং ইকুয়ালিটির ক্ষেত্রে আমরা দেখেছি, যেমন প্রসিকিউশনের ক্ষেত্রে যেমন ক্ষমতা থাকবে, তেমন ঠিক আইন যে যিনি যারা ডিফেন্ড করবেন তাদেরও পক্ষে কিন্তু সেই একই ক্ষমতা থাকবে। আমরা আজকে ধরুন কারোর 15 বছর, কারোর 17 বছর, কারোর 30 বছর প্র্যাকটিস, তারা এতদিন ধরে তাদের বাবার নাম এক জেনে এলো। আজকে নরেন্দ্র মোদী সরকার এবং কেন্দ্রীয় সরকার তারা বললো না, তোমার বাবার নাম এটা না, তোমার বাবার নাম এটা, যেটা আইনে প্রণয়ন করেছে। এবং পুলিশের ওপরে যে ক্ষমতা দেওয়া হয়েছে, এতে পুলিশের হাত শক্ত হচ্ছে। আসলে পুলিশের হাত কেন শক্ত করছে? আপনি দেখেছেন গণপিটুনি নিয়ে আমাদের পূর্ববর্তী বক্তা বলছিলেন, গণপিটুনি আইনটা এমন আইন যে গণপিটুনির ওপরে তার স্পিরিট অফ ল যেখানে কি বলেছে মব লিঞ্চিংয়ের ক্ষেত্রে, সেখানে কিন্তু ধারা এবং উপধারা আছে। কিন্তু আমাদের আগের যদি ইন্ডিয়ান পিনাল কোডে আপনি দেখেন, সেখানে 302 এর সাজা আছে, সেখানে 302 এর সাজা আছে। অতএব এই 302 এর সাজা যখন আপনি দেখছেন, সেখানে কিন্তু আপনার কনভিকশন হচ্ছে লাইফ হতে পারে এবং ফাঁসি হতে পারে এবং দরকার হলে আপনাকে মৃত্যুদণ্ড পর্যন্ত আপনার হতে পারে। কিন্তু আমরা কি দেখলাম, এই আইনের ক্ষেত্রে আমরা বিভিন্ন দেখছি যে দেশের আইন ব্যবস্থাতে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। যেমন পুলিশ, প্রসিকিউশন থেকে শুরু করে যারা এখানে আসবে, তারা এই নতুন আইনের কতটা এফেক্টিভনেস পাবে বা কতটা ফল পাবে, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দিহান এবং যথেষ্ট সন্দেহের কারণ আছে। এবং যেহেতু আমি আইন পেশার সাথে পুরোপুরি যুক্ত, সেখানে অনেক পুলিশ অফিসাররাও হতাশা প্রকাশ করছে এবং অনেক ম্যাজিস্ট্রেট যারা আছে, যারা আমার ব্যাচমেট যারা আজকে ম্যাজিস্ট্রেট হয়ে গেছেন, তারাও একটা হতাশা প্রকাশ করছে। তারা বলতে চাইছে যে আইনটার মাথামুন্ডু কিছুই বলা যাচ্ছে না। ধরুন 376 ধর্ষণের ঘটনার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নানাভাবে নানা দৃষ্টান্তমূলক জাজমেন্ট দিয়েছে,
সেখানে বলেছে উইদাউট আর উইল অ্যান্ড উইদাউট আর কনসেন্ট যদি কোনো ধর্ষণের মতো বা অত্যাচারের মতো ঘটনা ঘটে তখন তার আমি বিরুদ্ধে আমি 376 সেটা হবে। অবশ্যই এই তিনটে আইন নিয়ে বিস্তারিত যেদিনকে কথা হবে আমরা সেদিনকে অবশ্যই এই দিকগুলো ভাগে ভাগে দেখব, কিন্তু এক তো হচ্ছে এই আইনের সঙ্গে যে গণপিটুনির আজকে যে সম্পর্কটা সেটা যেমন বোঝার চেষ্টা, আমাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের বক্তা এসে উপস্থিত হয়েছেন বসুন্ধরা গোস্বামী, স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের আলোচনায়। আমি আপনার কাছে আসছি, তবে বিজেপির বক্তার কাছে একবার যাব। সর্বরিদি, রাজ্যে এই ঘটনাগুলো সামনে আসছে, মানুষের একটা কোথাও বিশ্বাস হারানোর প্রবণতাটাও বোঝা যাচ্ছে, কিন্তু এই যে 3 আইন, যে সময়ে এই 3 আইন পাস করানো হলো, বিরোধী শূন্যই বলা যেতে পারে, বিরোধী শূন্য সংসদের মধ্যে এই 3 আইন পাস করে তাকে এই মুহূর্তে কার্যকর করা, লোকে বলছে যে আপনারা নিট কাণ্ড থেকে বাঁচার জন্য তাড়াহুড়ো করে এইটা কাজটা করলেন, সত্যি কি? না না, বিরোধীরা বলছেন, বিরোধীরা সবসময়তেই তো এমন ধরনের কথাই বলেন, সুতরাং সেটা নিয়ে কথা নয়। বিষয় হচ্ছে যে দেখুন, 1860 সালের ভারতীয় দণ্ডবিধি, 1898 সালের ফৌজদারি কার্যনিধি, 1872-এর ভারতীয় সাক্ষ্য আইন, সেইটে বাতিল হয়ে বা সেটা নতুনভাবে প্রবর্তিত হলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইন। এবার যতক্ষণ না সেটা এক্সিকিউশন হচ্ছে, প্রণয়নের পরে তো সেটা কাজের ক্ষেত্রে তার এক্সিকিউশন থেকে হয়ে গেছে। হ্যাঁ, না আমি বলছি যে কাজটা শুরু হয়ে যাওয়া, একটা আইন আজকের থেকে সেটা বলবৎ হলো, এবার সেই আইনটাতে মানুষের উপকার হচ্ছে কি হচ্ছে না তার আগে যে কোনো নতুন জিনিসকে গ্রহণ করতে কিছুটা শঙ্কা প্রকাশ করা হয় বই কি, মনে হয় যে আগেরটাই বোধহয় ভালো ছিল, এটা কি সেই রকম ভাবে হবে, সেই শঙ্কার ফেজ এটা চলছে। কিন্তু আমার ধারণা যে এটা যখন কার্যকরী ভূমিকা নিয়ে নেবে তখন বোঝা যাবে, যেটা আপনি শুরুও করলেন যে প্রশ্নটা তুলে, যে মানুষের কি আস্থা চলে যাচ্ছে। দেখুন, গত 12 বছর ধরে, আমি 12 বছরটাকে স্পেসিফিক করছি কারণ তার আগের সময়টাতে মানুষের এত অধৈর্যপনা দেখিনি। আমি যে বয়সে দাঁড়িয়েছি তাতে বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কাজের মধ্যে আমি কখনো মানুষকে এত অধৈর্য হতে দেখিনি। ফলে এই যে গত 4-5 দিন আপনি 21, 22, 23, 24, 27, 28 এইভাবে একটা লিস্ট দিলেন এবং কোনো দিন 2টো করে কেস হয়েছে। তো এই যে মানে মানুষের এই যে অধৈর্যপনা, মানুষের এই যে আস্থা হারিয়ে যাওয়া, মানুষের প্রশাসনের প্রতি অনাস্থা কেন হচ্ছে? তার কারণ প্রশাসনও তো তার কাজটা ঠিক করে করতে পারছেন না। কেন করতে পারছেন না? তার কারণ প্রশাসন জানে কাউকে ক্রিমিনাল হিসেবে থানায় তুলে আনলে পরে রাত্রিবেলা ফোন আসবে। তাহলে তো সেই প্রশাসনের ব্যবস্থার মধ্যে অনেক সরলীকরণ করা প্রয়োজন, নাকি তার বর্ধিত ক্ষমতা দিয়ে তাকে এমন এমন সুযোগ করে দেওয়া যাতে সাধারণ মানুষ আরো বেশি সেই অস্বচ্ছ ব্যবস্থার মধ্যে হারিয়ে যায়। আমি আসছি আপনার কাছে, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরছি এক্ষুনি বাংলা বলছেতে, সঙ্গে থাকবেন। আমার কাছে ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমি তৃণমূল কংগ্রেসের বক্তা বসুন্ধরা গোস্বামীর কাছে আসছি। আজকে এই 3 আইন নিয়ে অবশ্যই কলকাতা হাইকোর্টে তার প্রতিবাদ দেখানো হয়েছে, কিন্তু রাজ্যে এই গণপিটুনির ঘটনা, সেটা চোপড়ার ঘটনা থেকে রাজ্যপাল যেমন রিপোর্ট তলব করেছে, তারপর থেকে ধারাবাহিকভাবে এই যে জিনিসগুলো ঘটে আসছে, রাজ্য সরকারের কি ভূমিকা? না, রাজ্য সরকারের ভূমিকা, রাজ্য সরকার তো তদন্ততে নেমেছে, ইমিডিয়েটলি যে যারা যুক্ত তাদেরকে অ্যারেস্ট করার কথা বলেছেন। তো রাজ্য সরকারের ভূমিকা একেবারে বিষয়গুলোকে অ্যারেস্ট হয়েছে, হ্যাঁ। তো সুতরাং রাজ্য সরকারের ভূমিকা তো এটাকে কন্ট্রোল করাই, যে মানুষ এরকম হঠাৎ করে খেপে যাচ্ছে, এভাবে মেরে ফেলছে, একেবারে প্রশাসনের কোনো রকম কেন যাচ্ছে সেটাও তো একটা প্রশ্ন। আসছে এক এক করে শুনি। হ্যাঁ বলুন। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যে এই যে মানুষের ভেতরের এই যে একটা পাশবিক মানে একটা, সেটা তো আমি জিজ্ঞেস করলাম, সেটা না, আমি একটা অন্য অ্যাঙ্গেল দিতে পারি। সেটা হচ্ছে, দেখুন আমার সাবজেক্ট হচ্ছে সাইকিয়াট্রি, তো আমি সেই অ্যাঙ্গেল থেকে আপনাদের একটা মানে কথা বলি। সেটা হচ্ছে যে এই যে মাস মানে একটা কিছু ছড়িয়ে দেওয়া, তারপরে তার উপর ঝাঁপিয়ে পড়া, এটা দেখুন বেসিক্যালি এটা না একটা অ্যাঙ্গার কন্ট্রোলের সমস্যা। এইটা একটা মাস আকার ধারণ করেছে, তার কারণ হচ্ছে জীবন যাপনটা অসম্ভব কঠিন হয়ে পড়েছে। এটা যে মানছেন এটা ভালো,
যে জীবনযাপনটা গত 12 বছর ধরে আপনি সত্যিই অ্যাডমিট কঠিন। করুন, আপনি অ্যাডমিট সত্যিই করুন কঠিন। জীবনযাপন 12 তৃণমূল বছর কংগ্রেসের ধরে কারণে কঠিন। খুব কঠিন হয়ে পড়েছে, ব্যাপারটা এটা না। কঠিন। দ্রব্যমূল্য এত সাংঘাতিক যে মানে একটা সাধারণ মিল তৈরি করা, এই ডাল ভাত একটা তরকারি একটা আমিষ পদ, এইটুকু একটা খুব কঠিন জায়গায় এসে দাঁড়াচ্ছে। মানে জীবনটা বড্ড লড়াইয়ের সামনে এসে দাঁড়াচ্ছে। মানুষ নিজের পাত থেকে মানে খাবারের মিল থেকে পুষ্টি সরাতে সরাতে মানে একটা বিভৎস জায়গা। পুরো পুরো সমাজটাকে যেন পুঁজি আর টাকা আর প্রিভিলেজ লিড করছে, আর কিচ্ছু লিড করছে না। এই যে একটা ভীষণ কঠিন একটা সমাজ, যেখানে কর্মসংস্থান নেই, যেখানে এত মূল্যবৃদ্ধি, যেখানে সেখানে সেটা তো একটা সমাজ থাকতে পারে না। আপনি কি এটা বলতে চাইছেন আমরা চোপড়ার যে ঘটনার ভাইরাল দুটো ভিডিও দেখেছি, সেখানে কোন জিনিসটা প্রমাণ হচ্ছে? ওই জেসিবির হতাশা, নাকি যে মার খাচ্ছিল তাদের কোন সামাজিক অবক্ষয়ের শিকার হচ্ছেন তারা? এখানে একটা ব্যাপার আছে। চোপড়ার ঘটনার সঙ্গে অন্য ঘটনাগুলোকে মিলিয়ে নেবেন না। চোপড়ার ঘটনাটা সাংঘাতিক, লজ্জাজনক, এবং তৃণমূল কংগ্রেস তার যথেষ্ট শাস্তিমূলক ব্যবস্থা নেবে যদি কিছু প্রমাণিত হয়। চোপড়ার ঘটনাটার সঙ্গে অন্য ঘটনার কথা বলবেন না। চোপড়ার ঘটনা কিন্তু ক্ষমতায় অন্ধ হয়ে যাওয়ার একটা ঘটনা, এবং তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে এটার বিরোধিতা করে। না না, কিন্তু অন্য ঘটনাগুলো যেটাতে বলছেন যে মানুষ খেপে গিয়ে কাউকে মেরে ফেলছে, মেরে হবে, একটা মেয়েকে মারা হচ্ছে। অনিন্দ বাবু, আমার দুজনের কাছে একটা প্রশ্ন, আইনজীবী হিসেবে এটা আপনারা বলতে পারবেন, যদি এই সামাজিক অবক্ষয়ের কথাই যদি ধরে নি, তাহলে তো এই নতুন আইনে যে কঠোরতম শাস্তির কথা বলা হচ্ছে, সেটা কি আগামী দিনে এই অবস্থাকে শুধরাতে সাহায্য করবে? সবটা তো আর আইন দিয়ে হয় না। একটা কথা বলি, আইন দিয়ে যদি সামাজিক অবক্ষয় আটকানো যেত, তাহলে এই আইনটা আসার দরকারই ছিল না। যে আইনটা আছে সেটা যথেষ্ট। সামাজিক অবক্ষয়ের কারণ অনেক কিছু। সামাজিক অবক্ষয় এই আইনের জন্য আসেনি, যে এমন নয় যে আইনটা দুর্বল, আইনটা অক্ষম বা প্রশাসন অক্ষম। সামাজিক অবক্ষয়ে আসার কারণ আপনি সব সামগ্রিক দিক থেকে এটা একটা বিরাট পার্সপেক্টিভ আছে। উনি জানেন, উনি সাইকিয়াট্রির মানুষ, উনি যেমন সাইকিয়াট্রির এর থেকে বলতে পারবেন না, আমি বলতে পারি একটা সোশিও পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে আপনাকে চিন্তা করতে হবে। এর সঙ্গে মানে ইকোনমিক, সোশ্যাল এবং পলিটিক্যাল, এর কোনোটাকে বাদ দিয়ে যদি আপনি আলোচনা করেন, তাহলে অন্ধের হস্তি দর্শন হবে। আপনি একজন অন্ধকে যদি চারজন অন্ধকে যদি বলেন যে হাতি কেমন দেখতে, কিন্তু দাদা এই চোপড়াতে ধরুন যে মেয়েটিকে ভালোবাসা বলে তাকে মারছে, না না, এবং বিভৎস মারছে তাজিমুল। এটা আমি আপনাকে কথা বলি, চোপড়ার বিধায়ক তিনি বলছেন, হামিদুর রহমান মন্ডল, তিনি বলছেন যে মুসলিম রাজ্যে শরীয়তি আইনে এমনটা হয়, এক্ষেত্রে একটু বেশি মার হয়েছে। আপনি কি বলছেন? আপনি বলি, এই কথাটা সরকারের বক্তব্য নয়, একজন বিধায়ক বলছেন। একজন বিধায়ক বলছেন। একজন বিধায়ক যদি বলেন, তাহলে আমি আপনাকে বলি, বিজেপির এই আজকে পার্লামেন্ট হাউসে তিনি যা বলেছেন, তাহলে সেই মুহূর্তে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া দরকার ছিল। আজকে পার্লামেন্টের লাইভ ডিবেটটা যদি আপনি দেখতেন, সেখানে যা বক্তব্য রেখেছেন বিজেপির একজন এমপি, তাকে জেলে ঢুকিয়ে দেওয়া দরকার ছিল। প্রশ্নটা সেখানে নয়। আপনি ভুল করবেন না যে আপনি এমপি হন, এমএলএ হন, মন্ত্রী হন, প্রাইম মিনিস্টার হন, চিফ মিনিস্টার হন, আদতে আপনি একজন মানুষ। একজন মানুষের বক্তব্য কখনো সরকারের বক্তব্য বা প্রশাসনের বক্তব্য হতে পারে না। সরকার বলেছে যে এটা সাপোর্ট করছি, এখানে শরিয়তি আইন চলবে, কখনো বলেনি। কিন্তু আপনাকে বলি, সরকারের বিরোধিতা মানে রাষ্ট্রের বিরোধিতা, এটাও তো নয়। হ্যাঁ, সরকারের বিরোধিতা করা মানে রাষ্ট্রের বিরোধিতা করা, এটাও তো নয়। নিশ্চয়ই না, নতুন নিশ্চয়ই না। আমি অনিন্দদার কাছে আসছি এই বিষয়টা নিয়ে। না, আপনার মনে আছে আজকে বিজেপির যিনি প্রতিনিধি তিনি বলছিলেন আমরা মব লিঞ্চিং এর বিরুদ্ধে, সেটা রাজস্থানে হোক, গুজরাটে হোক, বাংলায় হোক, আর যেখানেই হোক। আমিও এই কথাটাই বলার চেষ্টা করছিলাম। আমার ব্রাদার যখন বলছে ও বলুক, এটা বলার চেষ্টা করছিলাম। না না, এটা আপনি বলুন। তো হাজার একটা উদাহরণ আছে মব লিঞ্চিং এর বিরুদ্ধে। আমরা বিজেপি শাসিত রাজ্যেও আমরা দেখেছি কিভাবে মব লিঞ্চিং হয়েছে। আমরা দেখেছি ফ্রি স্কুলে দেখা হয়েছে যে কি ধরনের মাংস আছে। কিন্তু মানুষের অধিকার, মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থানের অধিকার এবং ফান্ডামেন্টাল রাইটস, গণতান্ত্রিক অধিকারে যে কোনো মানুষ আমরা দেখেছি সে যা ইচ্ছে খেতে পারে, যেখানে ইচ্ছে যেতে পারে, যে কোনো ভাষায় কথা বলতে পারে। আর গণতন্ত্রের নিয়ম হচ্ছে সরকারকে সমালোচনা করে সরকারকে সঠিক পথে নিয়ে আসা, সেটা তৃণমূল সরকার হোক আর ভারতীয় জনতা পার্টির সরকার হোক। কিন্তু আমরা দেখেছি দুটো সরকারই চরমভাবে স্বৈরাচারী।
আপনি যে মব লিঞ্চিংয়ের কথা বলছেন, পুলিশের হাতে এই আইনে এত পাওয়ার দেওয়া হয়েছে, এত ক্ষমতা দেওয়া হয়েছে, পুলিশ সেই ক্ষমতাকে মিসইউজ করতেও পারে। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলছি, আজকে এখানে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে, তৃণমূলের প্রশাসন চলছে, কালকে কংগ্রেস বা সিপিএম বা যে কোনো বিরোধী দল বিজেপি করার অপরাধে এই মব লিঞ্চিংয়ের মধ্যে আপনার নামটা এফআইআরে ঢুকিয়ে দেবে কিনা আপনি কিন্তু জানেন না। সেখানে আপনাকে ট্রায়াল করে আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে আপনি দোষী না, বা প্রসিকিউশনকে আনতে হবে, ততদিনে আপনি কিন্তু 40 দিন কাস্টডিতে থেকে যাবেন। এবং তার সাথে যদি উত্তরপ্রদেশে একই ঘটনা ঘটে, যেখানে যোগী আদিত্যনাথের সরকার আছে, সেখানে বিরোধীদের উপরে একই ধরনের আইন প্রণয়ন করবে। আসলে রাষ্ট্র চাই না গণতন্ত্রের হয়ে কেউ কথা বলুক, রাষ্ট্র চাই রাজতন্ত্রের জন্য কেউ কথা বলুক, রাজতন্ত্রের হয়ে কেউ কথা বলুক। তাই জন্য আজকে এই কালা আইন তৈরি হয়েছে, এবং এই কালা আইনে যেটা ভারতীয় জনতা পার্টি মনে করছে বা কেন্দ্রীয় সরকার মনে করছে যে কালা আইনে সুফল পাবে, কিন্তু আমার অধিকার আছে, ভারতের সংবিধান বলেছে আমি রাষ্ট্রের সমালোচনা করতে পারি, আমি সরকারের সমালোচনা করতে পারি। সরকার যদি ভুল করে, মিড ডে মিলের যদি আজকে বরাদ্দ কমায়, আজকে যদি সৈন্যবাহিনী চীনে গিয়ে দেখে যে চীন দখল করছে আজকে ভারতবর্ষ, সেখানে আমরা পড়বো না, সেখানে আমরা সংসদে সরাবো না কেন? যে সংসদ নরেন্দ্র মোদীকে পাঠিয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, সেই একই মানুষ আমাদেরকেও ভোট দিয়ে কিন্তু বিরোধিতা করার জন্য, সরকারকে সঠিক পথে পরিচালনা করার জন্য পাঠিয়েছে। অতএব কোনো সরকার যদি মনে করে যে স্বৈরাচারী মনোভাব নিয়ে বাংলার মানুষ তথা ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করবে, গলা টিপে দেবে, তাহলে কিন্তু সেই সরকারের পতন অনিবার্য। সর্বরিদি, সংসদের শুরুর দিনেই প্রধানমন্ত্রী বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে যখন কথাটা বলেছিলেন যে সংসদ চালাতে বিরোধীদের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ এবং তাদেরকে সংবেদনশীল হওয়ার কথা তিনি বলেছিলেন। তাহলে বিরোধীরা যে ইস্যুতে বিরোধিতা করছে, প্রতিবাদ দেখাচ্ছে, সেটা আপনাদের ভাবার বিষয় না? না না, দেখুন, যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির প্রশংসামূলক দিন হিসেবে যে দিনটা ধার্য, সেই দিনে বিরোধী দলনেতা মাননীয় রাহুল গান্ধী তিনি একটি বিষয় নিয়ে কথা বলতে চাইছেন বলে এতটা আলোচনা হচ্ছে। কথা হচ্ছে যে দেখুন, যেদিনকে অঙ্কের ক্লাস, সেদিনকে আমি তো ইতিহাসটা পড়তে পারি না। অঙ্কের ক্লাসে তো আমাকে অঙ্কটাই করতে হবে, আমি তো অঙ্কের ক্লাসে গিয়ে ইতিহাস পড়তে পারবো না। এখন এই অস্থিরতার পিছনে দেখুন নানাবিধ কারণ। তার মধ্যে একটা হতে পারে যে যেহেতু অখিলেশ এবং অভিষেক ব্যানার্জি দুজনেই এগিয়ে যাচ্ছেন, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন, যার জন্য একটা ভেতরে অস্থিরতা হয়তো কাজ করছে, তেমনটাও হতে পারে। তা না হলে কিন্তু এই কথাগুলোর কোনো প্রাসঙ্গিকতা নেই। যেদিনকে ওনাকে বলতে বারণ করা হয়েছে, যদি ইতিহাস ক্লাসের বেশি থাকে, যে ইতিহাসকে না, সেদিনটা অঙ্কের ক্লাসে গিয়ে ইতিহাসটা পড়ানো যায় না, পড়ানো যায় না। স্কুলের একটা নিয়ম থাকে, অঙ্কের ক্লাসে অঙ্কটাই করতে হবে। কেউ ভালো অঙ্ক করতে পারবে, কেউ খারাপ অঙ্ক করতে পারবে, কিন্তু অঙ্কের ক্লাসে ইতিহাসটা পড়া যায় না। সেটা যায় না, যেটা যায় না সেটাই বলা হয়েছে। কিন্তু সেটাকে নিয়ে যেরকম হয়, দেখুন, বিরোধী, আমরা এখানে বিরোধী, তিনি ওখানে বিরোধী, বিরোধীদের কাজ বিরোধিতা করা। এবং আমার যেটা দাদা বললেন একটা কথা ঠিক বলেছেন যে প্রতিষ্ঠানের একটা নিয়ম থাকে, যে রেজাল্ট 14 জুন বেরোনোর কথা, তা 10 দিন আগে 4 জুন যেভাবে বেরিয়ে যেতে পারে, গ্রেস মার্কসে এতজনের নাম্বার, এবং একই সঙ্গে সেই পরীক্ষায় 67 জন প্রথম জায়গায় আসতে পারে, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খুশি হতেই পারে, সিদ্ধান্তও কিন্তু গণতান্ত্রিক দেশে হতেই পারে, এটা নেওয়া হয়েছেও সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে। গ্রেস মার্কস যারা পেয়েছে তাদের সেই সমস্ত স্টুডেন্টকে সেই জায়গায় কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যে হয় নতুন করে পরীক্ষা দিতে হবে, তাহলে পুরনো মার্কসটাকেই মেনে নিতে হবে। এই সিদ্ধান্তটা নিতে কিন্তু সময় লাগেনি, সঙ্গে সঙ্গে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। আমাদের রাজ্যে কিন্তু আমরা দেখেছি যে পাশ করা ছেলেমেয়েগুলো কি তাদের জীবন হবে, তার জন্য রাস্তায় মানে মাসের পর মাস তারা জলে ভিজছে, রোদে পুড়ছে। সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়। ভুল হতে পারে, কিন্তু ভুলের সঙ্গে তার ব্যবস্থা নেওয়া আসছে। এরকমই কেউ যদি আগামী দিনে রাস্তায় আরো 4 জনকে ধরে পেটায় বা কোনো রকম অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে, তাহলে ধরে যদি পেটায়, আপনাদের যুক্তিটা এটাই থাকবে। আমি আসছি, একটা ছোট বিরতির সময় হয়েছে, ফিরছে এক্ষুনি বিরতি নিয়ে। সঙ্গে থাকবেন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা, অন্যদিকে নয়া 3 আইন, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে এটা এখনো পর্যন্ত বলা যেতে পারে যে পুলিশকে অতিরিক্ত ক্ষমতায়ন। পক্ষে বিপক্ষে আপনার যুক্তি থাকতেই পারে, যারা আলোচনায় এসেছে তারাও তাদের বক্তব্য পেশ করছে। এই অতিরিক্ত ক্ষমতা কি গণতন্ত্র বিপদ ডেকে আনবে কি আনবে না, রাজনৈতিক পর্যায়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমি একেবারে শেষ সময় সংক্ষিপ্ত উত্তর চাইবো প্রত্যেকের কাছ থেকে। অচিন্ত বাবুকে দিয়ে শুরু করছি। আমি শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে পাওয়ার কারাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি। পুলিশের হাতে যে আনলিমিটেড পাওয়ারটা দেওয়া হয়েছে, এটা সবসময় সরকার তার
নিজের সুবিধার্থে ব্যবহার করবে। পুলিশ অ্যাকাউন্টেবল নয় কিন্তু সরকারের কাছে। এবং কিছু কিছু ক্ষেত্রে যে আইনটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমাকে যদি একটু সময় দেন আমি বলতে পারি অ্যামেন্ডমেন্টগুলো কি কি আছে। অল্প সময়। হ্যাঁ, তো সেখানেতে ম্যাজিস্ট্রেটও সব কিছুতে সব ক্ষেত্রে ইন্টারফিয়ার করতে পারবে না, ম্যাজিস্ট্রেটের কাছেও তারা আনসারেবল নয়। তাহলে আপনি চিন্তা করুন কি আনচার্টার্ড লাইসেন্স পুলিশকে দেওয়া হয়েছে, মানে অ্যাজ ইফ ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে একটা নির্বাচিত রাজ্য সরকারকে এড়িয়ে পুলিশ প্রশাসন কাজটা করবে। কেন না, পুলিশ প্রশাসনের হেলমে কারা আছে? আইপিএস অফিসাররা। দে আর আন্ডার দি কন্ট্রোল অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট তাদেরকে দিয়ে পরে পুলিশকে সেইভাবেই পরিচালনা করবে যা রাজ্যের ইন্টারেস্টের বিরুদ্ধে, রাজ্য যেটা চায় না সেইভাবে অত্যাচার করার জন্য, যাতে জনগণ একটা ঠান্ডা সন্ত্রাসের শিকার হয়। বসুন্ধরাদি, এতদিন আপনাদের দিকে শাসক দল হিসেবে অভিযোগ আসতো পুলিশ আপনাদের দলদাস, এবার থেকে তাহলে এই অভিযোগগুলো আর আসবে না তো? না দেখুন, সবে তো আইনটা শুরু হয়েছে, সেটার কি প্রতিবাদ হয় বা সেটা আদৌ লাগু থাকতে পারে কি না, একটা ব্যাপক গন্ডগোল মানে হওয়ার অবস্থা তৈরি হয়েছে। যেটা উনি বলছেন আমি আইনটা সম্পর্কে বিশদে জানি না, তো জানলে পরে তখন হয়তো আমি এই ব্যাপারে মন্তব্য করতে পারবো। কিন্তু যেটা উনি বলছেন যে একজন নির্বাচিত রাজ্য সরকারকে এড়িয়ে পুলিশের ওপর এতখানি ক্ষমতা দেওয়া এবং ম্যাজিস্ট্রেটের কগনিজেন্স ছাড়াই পুলিশ অনেক কিছু করতে পারবে, সেটা একটা ভয়ঙ্কর মানে সামাজিক অস্থিরতা সৃষ্টি করবে। এতখানি পাওয়ার, এতখানি ক্ষমতা কখনোই পুলিশকে দেওয়া উচিত না। কারণ দার্শনিকভাবে পুলিশের জন্ম এবং পুলিশ যেভাবে দমনমূলক ভাবে জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে, সেক্ষেত্রে পুলিশকে একটুখানি কার্ভ না করলে পরে সমাজ অত স্বাভাবিক থাকা সম্ভব নয়। পুলিশকে এত ক্ষমতা দেওয়া হয়েছে আইনের ফলে, আজকে উত্তরপ্রদেশে বিজেপি সরকার আছেন, তিনি তার বিরোধীদের শায়েস্তা করার জন্য এই আইনকে লাগু করবে। আবার এখানে যে তৃণমূল সরকার আছে, সে বিরোধীদের শায়েস্তা করার জন্য সে আবার এই আইন লাগু করবে। ধরুন মব লিঞ্চিংয়ের কেস বা গণহত্যার কেস বা গণরোষের ফলে মৃত্যুর ফলে ধরুন 14 জনের অ্যারেস্ট করা হলো, এবার 14 জনের মধ্যে থেকে একজনকে স্টেটমেন্ট করালো পুলিশ যে এর সাথে বিরোধীর কোনো নাম তুমি বলো যাকেও আমরা অ্যারেস্ট করবো। সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার দরকার নেই, তাকে অ্যারেস্ট করে, আগে 14 দিন ছিল সেটা মনে হয় এখন 40 দিন হয়েছে, তাকে পুলিশ কাস্টডি থাকতে হবে। তারপরে কোর্টে আপনাকে প্রমাণ করতে হবে আপনি নির্দোষ, কিন্তু 40 দিন আপনার জীবন, জীবিকা, সম্মান, আত্মসম্মান সমস্ত কিছুই শেষ হয়ে যাবে। অতএব এই কালা আইনকে যত শীঘ্রই সম্ভব আমরা মনে করি উইথড্র করতে হবে, নাহলে ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়বে। যেটা নিয়ে কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তার বিরোধীদের জন্য লাগু করতে পারে বা ব্যবহার করতে পারে, সেইটা তো আমরা এতদিন ধরেই 12 বছর ধরে সেই শঙ্কায় রয়েছি যে শুধুমাত্র বিরোধী রাজনীতি করার দরুন গাজার কেস দেওয়া হয়েছে, অস্ত্র কেস দেওয়া হয়েছে, ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, রাত্রিবেলা বুটের লাঠি পড়েছে, এগুলোর সঙ্গে তো 12 বছর বিরোধিতা হিসেবে এই ঘরই করছি। তবে আশা করব যে এই আইনের মধ্যে দিয়ে যে আতঙ্কের ছবি তুলে ধরা হচ্ছে, যতক্ষণে সেই আইনটা কার্যকরী ভূমিকায় নিচ্ছে ততক্ষণ অবধি খুব বোধহয় আর্লি হয়ে যাবে এতটা বিধ্বংসী জিনিসটা ভাবার। তবে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি করার দরুন যে পরিস্থিতির মুখোমুখি গত 12 বছর ধরে হয়ে চলেছি, বিরোধী রাজনীতি করার দরুন সকাল 8টার সময় পুলিশ এসে তুলে নিয়ে গেছে বিনা কোনো কাগজ দেখিয়ে, এমন ঘটনাও ঘটেছে। ফলে যদি এই আতঙ্কের ছবি যেটা অনিন্দদা বা বলছেন বা আমাদের দাদা বলছেন, তাদের সিনিয়রিটিকে সামনে রেখে যে আতঙ্কের ছবি বলছেন, যদি তেমনটা বিভৎসতা হয় নিশ্চয়ই সেটা নিয়ে ভাবনা চিন্তা হবে। তবে এখন এত আর্লি বলাটা বোধহয় মানে এনকাউন্টার স্টেট হয়ে উঠবে, সঠিক হয়ে হচ্ছে না, এটা বোধহয় ঠিক হচ্ছে না বলা। কারণ পশ্চিমবঙ্গে যারা রাজনীতি করেন, বিরোধী রাজনীতি করেন, তারা কি পরিস্থিতিতে বিরোধী রাজনীতি করেন তারা জানেন। শুভেন্দু অধিকারী একটা সময় তৃণমূলে যখন ছিলেন তখন বিরোধীদের ভরে ভরে মিথ্যে মামলা দিয়েছে, আজকে সর্বরোধী নেতা হয়ে বসে আছেন। আমি আর সময় দিতে পারছি না, ধন্যবাদ সময়ের দরকার নেই, চারজনকেই একটা কথা বলি বিষয়ে কথা বলার জন্য, যারা এতক্ষণ টেলিভিশনের উপরে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি। বাংলা বলছে এখানেই শেষ করছি। অন্যান্য নানান খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। দিদি।